পাম্পে দীর্ঘ লাইন, ঘাটতি নেই দাবি জ্বালানি মন্ত্রীর। বাড়ল এলপিজির দাম। 24 ঘন্টায় হামে 4 শিশু মৃত্যু, আক্রান্ত 685, প্রতিরোধে চেষ্টা হচ্ছে জানালেন স্বাস্থ্যমন্ত্রী। গণভোটের জনরায় বাস্তবায়নের দাবিতে রাজপথে নামছে 11 দলীয় জোট। 4 এপ্রিল বিক্ষোভ সমাবেশের ডাক। স্থল অভিযান চালালে মৃত্যুকে আলিঙ্গন করতে হবে, মার্কিন বাহিনীকে ইরানি সেনাপ্রধানের হুঁশিয়ারি। আসসালামু আলাইকুম, রায়কা আল হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভির রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার চলুন পুরো খবরে। রাজধানী জুড়ে পেট্রোল পাম্পগুলোর সামনে দেখা গেছে তেল নিতে আসা যানবাহনের দীর্ঘ লাইন। তেলের অভাবে অনেক পাম্প বন্ধ থাকায় গ্রাহকের সংখ্যা আরও বেড়েছে। তাই বাড়তি তেল কেনার চেষ্টা করছেন অনেক গ্রাহক। তবে জ্বালানি মন্ত্রণালয়ের পক্ষ থেকে দাবি করা হয়েছে, চলতি এপ্রিল মাসে সংকটের কোনো শঙ্কা নেই। আবির আহমেদের রিপোর্ট। জ্বালানি তেল নিতে পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন, এটি এখন নিয়মিত চিত্র। কিন্তু প্রশ্ন হচ্ছে, সবাই কি প্রয়োজন অনুযায়ী তেল নিচ্ছেন, নাকি ভবিষ্যতের শঙ্কা থেকেই বাড়তি মজুত করছেন? যদিও পাম্প কর্তৃপক্ষ বলছে সরবরাহ অনুযায়ী তেল দেওয়া হচ্ছে। আমাদের যে এই যে বেশি পরিমাণে তেল নেওয়ার প্রবণতা রয়ে গেছে, মানুষের মধ্যে কাজ করতেছে, এটা আসলে মাথা থেকে যতক্ষণ না যাবে ততক্ষণ এই সংকটের মোকাবিলা করা সম্ভব না। আমার যখন অ্যাভেলেবেল পাই, আমি যখন আজকের আমি হয়তো 36,000 অক্টেন পাবো, মাঝখানে আমি বেশি পেয়েছিলাম, তখন আমি 2-3 দিন র্যান্ডমলি যার যা ডিমান্ড ছিল ওই অনুযায়ীও দিয়েছি। তখনও সিরিয়াল লম্বা সারি। এটা একটা আতঙ্ক থেকে তেল ভবিষ্যতে পাবে না, এই আতঙ্ক থেকে তারা তেল বেশি নিচ্ছে এবং আমার ধারণা মজুদও করতেছে হয়তো বা কিছু কিছু এরকম। বন্ধ পাম্পের সামনেও দীর্ঘ লাইন। তেল পাবেন কিনা সেই অনিশ্চয়তা নিয়ে সকাল শুরু গ্রাহকদের। তাই যেসব পাম্পে তেল রয়েছে সে পাম্পগুলোতে ভিড়ও বাড়তে থাকে। রাজধানীর অধিকাংশ পেট্রোল পাম্পে একই চিত্র। আমার বাসার সামনে 2টা পাম্প আছে, সেই পাম্প 2টাও বন্ধ। খুব কষ্ট বর্তমানে আর কি। কিন্তু সরকার বলে তেল আছে, কিন্তু তেল কোনো পাম্পে, আমি আইছি সানারপাড় থেকে এই পর্যন্ত একটা পাম্পে কোনো তেল দেয় নাই। এখানে কিছু ফুয়েল মনে হচ্ছে যে আতঙ্কিত হয়ে নিচ্ছে যে কালকে পাবো কিনা, এই সংকট থেকেও অনেকে কালেকশন করছে। তবে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে দাবি করা হয়েছে, মজুদ স্বাভাবিক আছে। এপ্রিলে ডিজেলের কোনো সংকট হবে না। কোনো সংকট ডিজেলের ক্ষেত্রেও নাই। এপ্রিল মাসটা আমরা পুরোপুরি নিরাপদ আছি এবং আমাদের যে সকল শিপ ইনকামিং আছে প্রত্যেকটাই অন টাইম, ফলে কোনো অসুবিধা হবে না ইনশাল্লাহ। এদিকে সারা দেশে জ্বালানি সংকটে বিপাকে যানবাহন চালক ও মালিকরা। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও তেল না পাওয়ার অভিযোগ ক্রেতাদের। এজন্য সিন্ডিকেটকে দায়ী করছেন ক্রেতারা। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। 133টি অধ্যাদেশ নিয়ে যাচাই বাছাই শেষ হয়েছে। আগামী 9 তারিখের মধ্যে পাশ করার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। রাতে সংসদ অধিবেশন শেষে ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান। এ সময় বিরোধী দলীয় সংসদ সদস্য আক্তার হোসেন জানান, সরকার সুকৌশলে 16টি অধ্যাদেশ যাচাই বাছাইয়ের নামে সংসদে উত্থাপন না করে জাতির সাথে প্রতারণা করছে। যেহেতু আমাদের একটা কম্পালশন আছে, আমাদের একটা নির্দিষ্ট সময়ের মধ্যেই বিলগুলো, মানে এই অধ্যাদেশগুলো বিল আকারে নিয়ে এবং পাশ করাতে হবে। সেজন্য আমি আপনার কাছ থেকে মানে সিদ্ধান্ত প্রত্যাশা করছি যে আগামী রোববারেই যেসব বিল আনা সম্ভব মাননীয় সংশ্লিষ্ট মন্ত্রীবর্গ সেসব বিল সংসদে আনয়ন করবেন। বিএনপি নেতৃত্বাধীন সরকার রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে বড় বড় যে কাঠামোগুলো আছে সেখানে যে ধরনের সংস্কার চাওয়া হয়েছিল সেই সংস্কারগুলো তারা আসলে চায় না। এই বিষয়টা আমাদের কাছে খুবই আশা হত করেছে আমাদেরকে। 19 অধ্যাদেশ, সুপ্রিম কোর্ট বিচারক নিয়োগ এবং সচিবালয়ের যে অধ্যাদেশ, সেগুলোই 16টা অধ্যাদেশের মধ্যে রয়েছে। বলা হয়েছে যে এগুলো পরীক্ষা নিরীক্ষা করে যাচাই বাছাই করে ভবিষ্যতে সেগুলোকে আবার উত্থাপনের কথা এখানে বলা হয়েছে। এখানে আসলে সুকৌশলে একটা প্রতারণার আশ্রয় নেওয়া হয়েছে। সংসদ ভবনে মন্ত্রিসভার বৈঠক চলছে। সেখানে আছেন সিনিয়র করেসপন্ডেন্ট সেলিম মালিক। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সেলিম, বৈঠকে কি কি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, কিছু কি জানতে পেরেছেন?
রাখা আমরা জানতে পেরেছি আসলে বৈঠকে মূল মোটা থেকে আসলে 3টি বিষয় আলোচনা হওয়ার কথা রয়েছে। রাত 8টা-9টার দিকে কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বৈঠকটি শুরু হয়। তবে আমরা বৈঠক সূত্রে যে বিষয় জানতে পেরেছি 3টি বিষয় তারা আসলে এখানে আলোচনা করবে বলে আমরা জানতে পেরেছি। সেটা হলো যে এই মুহূর্তে কিন্তু মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ পরিস্থিতি এবং জ্বালানি সংকট, বৈশ্বিকভাবে আসলে জ্বালানি সংকট দেখা দিয়েছে, বাংলাদেশও কিন্তু এর বাইরে নয়, সামনে হয়তো জ্বালানির এক বড় ধরনের সংকট আসতে পারে বলে সেই বিষয়ে কিন্তু সবাই আতঙ্ক মধ্যে রয়েছে। তো আজকে বৈঠকে যে বিষয়টা আসতে পারে সেটা হলো যে যদি হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি মধ্যপ্রাচ্য থেকে আমদানি না করা যায় তাহলে কোন কোন দেশ থেকে কোন কোন সোর্স থেকে এই জ্বালানিটা আমদানি করে এখানে আমাদের যে ঘাটতি হতে পারে সেটা কিভাবে পূরণ করা যায় সে বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে। সেক্ষেত্রে কি পরিমাণ খরচ হতে পারে সেটাও আসলে এখানে আলোচনা হবে বলে আমরা জানতে পেরেছি। এছাড়া আপনি জানেন যে এর মধ্যে কিন্তু শিক্ষামন্ত্রী সিদ্ধান্ত নিয়েছে, শিক্ষা মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে বিশ্ববিদ্যালয় ছাড়া ঢাকা মহানগরের যে স্কুল কলেজ রয়েছে সেগুলো কিন্তু 3 দিন অফলাইন এবং 3 দিন সশরীরে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে আবার কিন্তু বিরোধী দল জামাতে ইসলামী থেকে এবং ছাত্র ইউনিয়ন থেকেও কিন্তু প্রতিবাদ জানানো হয়েছে। আজকে এ বিষয়ে একটি চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে যে আসলে 3 দিন অফলাইন এবং 3 দিন অনলাইনে এই ক্লাস আসলে অনুষ্ঠিত হবে কিনা সেই বিষয়ে একটি সিদ্ধান্ত আসার কথা রয়েছে এবং আমরা সেটি জানতে পারবো যখন আসলে ব্রিফিংটা করবে। এবং শেষে একটি তথ্য আমরা জানিয়ে রাখি, সেটি হলো যে আরেকটি বিষয় যে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হলো যে এর মধ্যে কিন্তু ঢাকা মহানগর দোকান মালিক সমিতি এবং বাংলাদেশ দোকান মালিক ব্যবসায়ী সমিতি সিদ্ধান্ত নিয়েছে যে রাত 8টার মধ্যে সকল দোকানপাট এবং শপিং মলগুলো বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারা আসলে জ্বালানি সাশ্রয় এবং বিদ্যুৎ সাশ্রয়ের জন্য এটি করেছেন। তবে এই বিষয়ে মন্ত্রী পরিষদ সভায় একটি আলোচনা করার কথা রয়েছে, যেহেতু এখানে প্রধানমন্ত্রী ছাড়াও কিন্তু জ্বালানি মন্ত্রী এবং অন্যান্য মন্ত্রী পরিষদের সদস্যরা উপস্থিত রয়েছেন। তো দোকান আসলে 8টার মধ্যে বন্ধ করা হবে নাকি আরও পরে বন্ধ করা হবে বা আরও আগে 8টার আগে বন্ধ করা হবে কিনা বা এই ধরনের কোনো নির্দেশনা দেওয়া হবে কিনা সে বিষয়ে আসলে চূড়ান্ত সিদ্ধান্ত এই মন্ত্রী পরিষদ বৈঠক থেকে আসবে বলে আমরা প্রত্যাশা করছি। বৈঠক শেষে ঠিক শেষে কিন্তু আমাদের জাতীয় সংসদ ভবনে মিডিয়া সেন্টারে একটা ব্রিফ করা হবে। তো সেই ব্রিফিং থেকে আমরা জানতে পারবো যে আসলে কোন কোন সিদ্ধান্তগুলো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই মন্ত্রী পরিষদের বৈঠক থেকে। তো রাখা এই ছিল আমার কাছে জাতীয় সংসদ ভবনে মন্ত্রিসভার বৈঠকের খবরাখবর। জানছিলাম মন্ত্রিসভার বৈঠকের খবর। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে আওয়ামী লীগ যেভাবে ফ্যাসিবাদী হয়ে উঠেছিল গণভোট উপেক্ষা করে বর্তমান সরকারও সে পথেই হাঁটছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। গণভোটে জনরায় বাস্তবায়ন দাবিতে আগামী 4 এপ্রিল বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে 11 দলীয় জোট। আরাফাত ইসলামের রিপোর্ট। রাজধানীর প্রেস ক্লাবে গণভোটের আলোকে জনরায় বাস্তবায়নে গড়িমসি শিরোনামে সরকারের দায় ও জবাবদিহিতা শীর্ষক সেমিনারের আয়োজন করে ইসলামী ছাত্র শিবির। এ সময় জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং সংবিধান সংস্কার পরিষদের কার্যক্রম অবিলম্বে শুরু করা সহ 7 দফা দাবি তুলে ধরা হয়। সেমিনারে সরকারের সমালোচনা করে বক্তারা বলেন, বিএনপি নির্বাচনের আগে গণভোটে হ্যাঁ এর পক্ষে থাকলেও তা থেকে সরে এসেছে, যা জনগণের রায়ের সাথে প্রতারণার শামিল। 24-এর গণ অভ্যুত্থানের লড়াই এর প্রত্যেকটা প্রিন্সিপালকে সভরেন উইলের ভিতরে অ্যাকোমোডেট করা হয়েছে জুলাই জাতীয় সনদের মাধ্যমে এবং সেটাকেই উইদাউট এনি ইফস এন্ড বাটস মেনে নেওয়াটাই হচ্ছে আগামী দিনে শুধু বাংলাদেশের অস্তিত্বের প্রশ্ন না, বিএনপি রাজনৈতিক দল হিসেবে বেঁচে থাকবে কিনা তার অস্তিত্বের প্রশ্ন জড়িত আছে। ঐকমত্য কমিশনের মেম্বার হইলেন আমার সালাউদ্দিন ভাই, সংবিধানের ভিতরে হয়েছে, সংবিধান পারমিট করে। এখন এসে হঠাৎ করে বলছেন যে না 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 এগুলো কিচ্ছু হবে না, যা করছি। প্রস্তাবকারী দল এখন বলছেন গণভোটের আদেশ মানতে তারা বাধ্য নন। হায় রে কপাল। ডাকসু ভিপি বলেন, বিএনপি ইতিহাস থেকে শিক্ষা নিয়ে অবিলম্বে গণভোটের রায় হুবহু বাস্তবায়ন করবে, এমনটাই দেখতে চাই দেশের ছাত্র সমাজ। আজকে আমরা হতাশ হচ্ছি, আমরা অবাক হচ্ছি যে রাজনৈতিক দল এই ঐকমত্য কমিশনে তারা রাষ্ট্র সংস্কারের কথা বলেছে, কিন্তু আজকে আমরা তাদের দ্বিচারিতামূলক রাজনীতি দেখতে পাচ্ছি, আমরা তাদের প্রতারণার রাজনীতি দেখতে পাচ্ছি, যেটা আমরা বিগত সময়ে তাদের প্রতিষ্ঠার পর থেকে আমরা সেই রাজনীতি দেখতে পেয়েছি। সুতরাং আমরা ছাত্র জনতার পক্ষ থেকে বলতে চাই, আপনাদের এখনো সময় আছে, আপনারা সংশোধন হন। এদিকে গুলশানে 11 দলীয় জোটের বৈঠক শেষে জোট নেতা বলেন, সরকারি দল সংস্কারকে ধামাচাপা দিয়ে নিজেদের মন মতো সংবিধান সংশোধন করতে চায়। সরকারি দলের মূলত এই প্রস্তাব, যেটা ইতিহাসের প্রথম, সেটার মাধ্যমে মূলত ওনারা যেটা করতে চায়
সংস্কারকে দামা ছাপা দিয়ে মন মতো ইচ্ছা মতো দলীয় দৃষ্টিভঙ্গির আলোকে সংবিধানের কতিপয় সংশোধনী আনতে চান। সংস্কার আর সংশোধন জাতি ভালো করে বুঝে। পঞ্চদশ সংশোধনী করে শেখ হাসিনা যে সাংবিধানিক স্বৈরাচার হয়েছিল, আবার সেই পথে এই সরকার হাঁটছে। আমরা দেশবাসীকে সামনে রেখে জনমত গঠনের কর্মসূচি নেব। এরপরও যদি সরকার জনমত অপেক্ষা করে, তাহলে আমরা কঠোর কর্মসূচির দিকে যেতে বাধ্য হব। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় বাতিল চেয়ে যুক্তরাজ্য ভিত্তিক আইনি সংস্থা কিংসলি নেপোলির কোনো চিঠি প্রসিকিউশন পায়নি বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। শেখ হাসিনার পক্ষে ট্রাইব্যুনালে চিঠি পাঠানো হয়েছে মর্মে যে সংবাদ প্রকাশিত হয়েছে এমন প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর বলেন তারা কোনো চিঠি পাননি। এমনকি এই মুহূর্তে শেখ হাসিনার পক্ষে এ ধরনের চিঠি দেওয়ার কোনো আইনগত এখতিয়ারও কারণ নেই। চিঠির সত্যতা পাওয়া গেলে আদালত অবমাননার অভিযোগে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। আমিনুল ইসলাম আরও বলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির পক্ষে লন্ডন থেকে ল ফার্ম দিয়ে ট্রাইব্যুনালে চিঠি পাঠানোর আইনি সুযোগ নেই। ট্রাইব্যুনালকে বিতর্কিত করতে উদ্দেশ্য প্রণোদিতভাবে এ চিঠি পাঠানো হতে পারে বলে মনে করেন তিনি। সেটা লিগ্যালি তারা এরকম লিখতে পারেন না। এই জাতীয় কার্যক্রম শুধু বেআইনি নয়, এই জাতীয় কার্যক্রম আমাদের ট্রাইব্যুনালের কার্যক্রমকে মানে প্রশ্নবিদ্ধ করার এবং এটা কন্টেম্পচুয়াস। দৃশ্যত এটা আদালত অবমাননার শামিল। স্বৈরাচার শেখ হাসিনা ইচ্ছে মতো স্বাধীনতার ইতিহাস বিকৃত করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। তিনি বলেন নিজেদের একচেটিয়া কৃতিত্ব দেখাতে তারা অন্য সবার অবদান অস্বীকার করে। রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা ও জাতীয় দিবসে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রিজভী আহমেদ আরও বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা দিলেও তাকে ইতিহাস থেকে মুছে দিতে চেয়েছে আওয়ামী লীগ। যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিলেও জিয়াউর রহমানের অবদানকে খাটো করে শুধু শেখ মুজিবুর রহমানকে মহান করার অপচেষ্টা করে শেখ হাসিনা। মুক্তিযুদ্ধ আর স্বাধীনতার ইতিহাস বিকৃত করে নিজেদের মন মতো করে গেছে ফ্যাসিস্ট হাসিনা। যার যা অবদান সেখানে তাদের সম্মান দেওয়া উচিত বলে মনে করেন রিজভী আহমেদ। এটা আমি মানছি, স্বাধীনতা সংগ্রামের একটা পথ প্রস্তুত করেছেন শেখ মুজিবুর রহমান, জাতীয় নেতা নিঃসন্দেহে। কিন্তু মৌলানা ভাসানীর অবদান কিছু ছিল, কম ছিল? স্বাধীনতার চূড়ান্ত বাণী মৌলানা ভাসানী বললেন, তার কোনো স্বীকৃতি নেই ইতিহাসে, তার কোনো কথা থাকবে না ইতিহাসে, সবগুলোই থাকতে হবে। জিয়াউর রহমানের ঘোষণা, হ্যাঁ অবশ্যই তখন শেখ মুজিবকে গ্রেপ্তার করা নিয়ে হয়েছে, তার দিক থেকে কোনো নেই, কোনো নির্দেশনা নেই, যেটা তাজউদ্দিনের মেয়ে তার বইয়ের মধ্যে লিখছে। চট্টগ্রাম বন্দর এলাকার সদরঘাটে কোস্টগার্ড ও নৌবাহিনী যৌথ অভিযানে একটি ট্যাঙ্কার জাহাজ থেকে অবৈধভাবে মজুতকৃত ৩৭,০০০ লিটার ডিজেল জব্দ করা হয়েছে। রাতে বিষয়টি নিশ্চিত করেন বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিম। তিনি জানান ওয়েল ট্যাঙ্কার কোরবান আলী শাহ পতেঙ্গার মেঘনা পেট্রোলিয়াম ডিপো থেকে তেল নিয়ে সদরঘাট এলাকায় অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের অথরাইজড অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন কোচি। এতে ট্যাঙ্কার জাহাজে বিপুল পরিমাণ ডিজেল অবৈধভাবে মজুদ থাকার প্রমাণ পাওয়া যায়। পরে সেখান থেকে ৩৭,০০০ লিটার ডিজেল জব্দ করা হয়। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান বলেছেন রাজস্ব আদায় চাহিদার চেয়ে কম, তাই সেই রাজস্ব আদায় অনেক বাড়াতে হবে এবং সেটা সুশৃঙ্খলভাবে আইনের মাধ্যমে জুলুম করে রাজস্ব আয় বৃদ্ধি করা যাবে না। সন্ধ্যায় খুলনা কর ভবনে প্রাক বাজেট আলোচনার সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বলেন আগামী অর্থ বাজেটে জমি বিক্রেতার উপর ঘোষিত মূল্যের উপর 15% আয় ধার্য করা প্রস্তাব করা হয়েছে। কারণ যখন জমির দাম কম থাকে তখন কিনে রেখে পরে বেশি মূল্যে জমি প্লট আকারে বিক্রি করা হয়। অনুষ্ঠানে এনবিআর সদস্য ব্যারিস্টার মুতাহিদ বিল্লাহ ফারুকি, মোহাম্মদ মুবিনুল হক কবির সহ অনেকে উপস্থিত ছিলেন। যে রেভিনিউ যে রিকোয়ারমেন্ট সেই তুলনায় আমরা অনেক কম আদায় করছি, আমাদের এই আদায়টা অনেক বাড়াতে হবে এবং সেটা ডেফিনেটলি সুশৃঙ্খলভাবে
আইনের মধ্যে জুলুম না করে কোনো অবস্থাতেই যত কোনো পর্যায়ে জুলুমের শিকার না হয়, অন্যায়ভাবে যেন কারোর কাছ থেকে অতিরিক্ত টাকা না নেওয়া হয়, সেভাবে আমাদেরকে কাজ করতে হবে। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTVর জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতে খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।